তো আজকে তিনটে টপিক নিয়ে আলোচনা করা হবে। ফার্স্ট হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারের পুরো ডিটেলসে আলোচনা করব। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বা পাউলির অপবর্জন নীতি, বাংলাটা লিখে নাও, পাউলির অপবর্জন নীতি। আর হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল বা আউফবাউ নীতি। এই আউফবাউ নীতি দ্বারা বর্তমানে ইলেকট্রন বিন্যাসগুলি করা হয়ে থাকে। তো আমরা আগের দিন কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। তো কোয়ান্টাম নাম্বারে প্রথমে আসে হচ্ছে এন, যেটাকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। তারপরে আসে হচ্ছে এন এর পরে আসছে এল, যেটাকে বলে গৌণ কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর দেন তারপরে আসছে হচ্ছে এম, যেটাকে বলা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, অথবা তার কোনো অথবা নেই, সরি। আর তারপরে আসছে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। যাই হোক, তো আমরা আগের দিন n=3 দিয়ে কি কি কোয়ান্টাম নাম্বারগুলো আসতে পারে এল আর এম এর মান সেটা আমরা দেখিয়েছিলাম। আর আমরা n=4 করতে দিয়েছিলাম বাড়িতে হোমওয়ার্ক। তো n=4টা এরকম দেখতে হবে। সবাই একবার দেখে নাও এখান থেকে। এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা n=3 মানে হচ্ছে কে এল, তারপরে হচ্ছে এম মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এম, আর n=4 মানে হচ্ছে এন। ওকে, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। 3 মানে হচ্ছে এম, 4 মানে হচ্ছে এন। কোয়ান্টাম নাম্বারগুলো কি কি আছে? কে, এল, এম, এন, ও, পি, কিউ, এই 7টা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো 7টা কোয়ান্টাম নাম্বারে n=3 হওয়া মানে হচ্ছে এম এ আসছে, আর n=4 হওয়া মানে এন এ আসছে। এই জায়গাটুকু মুছে দিচ্ছি। তো আমরা n=3 অর্থাৎ এম মুখ্য কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা কি কি গৌণ কোয়ান্টাম সংখ্যা পেলাম? 3s, 3p, 3d। মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে আমাদের পাচ্ছি হচ্ছে 3s, 3p, 3d। দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ। আর ঠিক একইভাবে এইটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? 4s, 4p, 4d, 4f। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই কোয়ান্টাম নাম্বারগুলো আমরা পেলাম। তো এইটা হচ্ছে প্রধান শক্তি স্তর, আর এইগুলো হচ্ছে উপকক্ষ। ঠিক আছে, এই উপকক্ষের মধ্যে আবার কক্ষক থাকে, সেটা আমরা দেখতে পেয়েছি। তো এবার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পরে। তো এখানটায় মুছে দিচ্ছি। তাহলে n= যখন 1, দ্যাট ইজ কে, সেটাতে থাকবে হচ্ছে শুধু 1s। n= যখন 2, তখন থাকবে হচ্ছে এল, সেখানে থাকবে 2s, 2p। n= যখন 3, তখন থাকবে এম, তার মানে 3s, 3p, 3d। তো আগের দিন একজন কোশ্চেন করেছিলে যে এখানে 3, এখানে 2, এখানে 1 কেন আসছে? অ্যাকচুয়ালি এই মুখ্য শক্তি স্তর বা কে এল এম এর আন্ডারে, মানে এর মধ্যে যে যে কক্ষপথ উপকক্ষগুলো থাকবে, সেই উপকক্ষগুলোকে এন দ্বারা প্রথমে ডিনোট করা হবে। মানে এর আন্ডারে এস রয়েছে একটা, ঠিক আছে, ভালো করে দেখো, কে এর আন্ডারে একটা এস রয়েছে। তো সেটা কোন এস? কে শক্তি স্তরের এস। তো সেটাকে বোঝানোর জন্য এই সামনে মুখ্য কোয়ান্টাম নাম্বারটা দেওয়া হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা। ঠিক আছে, আর এইখানে ঠিক একইভাবে এল এর মধ্যে রয়েছে এস আর পি। সেই এস আর পি কোন এস পি, সেটাকে ডিনোট করার জন্য n=2, সেটাকে এই 2টাকে বসানো হয়েছে। যাই হোক, আমরা এগিয়ে যাই। তাহলে n=4 এর পরে আসছে, দ্যাট ইজ n, 4s, 4p, 4d, 4f। n=5, o, 5s, 5p, 5d, 5f, 5g। তো এইভাবে চলতে থাকে। ঠিক আছে, তো এইগুলো বোঝা গেল। এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও আরেকবার।
তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। এই জায়গাটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আমাদের যেটা আছে এটুকু তো বোঝা গেল, এটুকু ইজিলি বোঝা গেছে, এটুকু ঠিক আছে। তো তারপরে যেটা আছে এই জায়গাটা আমরা মুছে দিই। আর একটা কথা, যখন যখন আমি স্ক্রিনশট নিতে বলবো তখন স্ক্রিনশট নিয়ে নেবে। এরপরে আমাদের আছে হচ্ছে পাউলির অপবর্জন নীতি। তো পাউলির অপবর্জন নীতিতে কি বলছে, একটা পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। লিখে নাও, আমি আরেকবার বলছি। পাউলির অপবর্জন নীতিতে বলা হচ্ছে যে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। এটা আমরা ডিটেলসে পরে আসছি। অ্যাকচুয়ালি এই প্রিন্সিপালটা আগে দিয়ে একটু অসুবিধাই হয়, তো এটা কি করে এক হয় না সেটা আমরা পরে বুঝিয়ে দিই। জাস্ট এটুকু লিখে রাখো যে পাউলির অপবর্জন নীতি অনুসারে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না যদি তারা সবচেয়ে কাছাকাছি একই কক্ষকে অবস্থান করে, তা সত্ত্বেও তাদের এন, এল, এম এই তিনটে কোয়ান্টাম নাম্বার সেম হলেও এস এর ক্ষেত্রে মানটা ডিফারেন্ট হবেই। এসটা এক হবে না, এসটা আলাদা হবেই। ওকে, তো এই জায়গাটা আমরা পরবর্তীকালে আসছি, আজকেই বুঝিয়ে দেবো। তো পাউলির অপবর্জন নীতি অনুসারে তার আগে একটা কথা বলে রাখি যে আমরা এখানে এস পেলাম, এটা যে কোনো ধরনের এস হতে পারে, 1s 2s 3s। পি পেলাম, তিন, SPDF 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 7টা হবে এখানে, সরি। তো SPDF এগুলো প্রত্যেকটি উপকক্ষ। SPDF ক্লিয়ার? প্রত্যেকটা উপকক্ষের মধ্যে এস এর মধ্যে আছে একটা কক্ষ, পি তে 3টে কক্ষ, ডি তে 5টা কক্ষ, আর এফ এ 7টা কক্ষ। প্রতিটি কক্ষকে একটি কক্ষ ইকুয়াল টু 2 ইলেকট্রন, মানে এটা এইভাবে ইকুয়াল টু মানে কি, এটা বোঝানোর জন্য বললাম। একটি কক্ষকে দুটি সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। 1 অরবিট সমান দিলামই না, 2 ইলেকট্রন। তাহলে এখানে এসে আছে একটি অরবিট, তাহলে একটি অরবিটে কটা ইলেকট্রন থাকতে পারে? 2টি, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক এভাবে ফুল করা হয়। পিতে আছে 3টি কক্ষ, 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এইভাবে যেভাবে ফুল করলাম, ডিটা এভাবে ফুল হয় না, আমি জাস্ট আপাতত দেখানোর জন্য করছি। একটি ক্লকওয়াইজ, অপরটি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে এসে কতগুলো ইলেকট্রন থাকলো? 2টো। পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা। মানে এস উপকক্ষতে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, পিতে থাকতে পারে 6টা, ডিতে থাকতে পারে 10টা, এফ এ থাকতে পারে 14টি। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে নিও। সেটা যে কোনো এস হতে পারে, 1s 2s 3s 4s এনি এস। যে কোনো শক্তি স্তরে এস উপকক্ষে 2টির বেশি ইলেকট্রন থাকবে না। যে কোনো উপকক্ষের যে কোনো উপকক্ষ বলছি, যে কোনো শক্তি স্তরের পি উপকক্ষে 6টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। যে কোনো ডিতে অর্থাৎ 3D 4D 5D যে কোনো ডিতে 10টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। যে কোনো এফ অর্থাৎ 4f 5f 6f এনি এফ, তাতে এফ এ 14টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। ঠিক আছে,
এটুকু মুছে দিচ্ছি। ও সরি, বলতে ভুলে গেছি আগে, যেখানটায় মুছলাম তার আগে স্টেপটায় একটা স্ক্রিনশট নিয়ে নিও, বলতে ভুলে গেছিলাম, সরি। ওকে, তো মুভ অন। এবার যেটা আমরা বলতে পারি যে আমরা যেটা পড়েছিলাম ছোটবেলায়, কে এল এম এন, সরি 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 সরি, এল এম এন ও, এত অব্দি লিখছি, আপাতত লিখছি না বেশি। এই প্রত্যেকটা শক্তি স্তরে কতগুলি করে ইলেকট্রন ধরতে পারে এটা আমরা পড়েছিলাম ছোটবেলায়, এখন আরেকবার দেখবো। তাহলে এখানে আসছে 2, 8, 8, তার মানে তারপরে হচ্ছে তোমার 3 3 9, 2 18, তারপরে আসবে 4 4 16, 2 32, তারপরে আসবে 5 5 25, 2 50, হোয়াটএভার। তো এইখানে আমরা এই ইলেকট্রনগুলো পাই, ঠিক আছে। তো আমরা দেখে নিই কে শক্তি স্তরে কি কি থাকছে। একটু আগে করেছিলাম n = 1 হলে সেটা কে তে থাকছে 1s, তার মানে 1s2। একটু আগে বলেছি s এ সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখান থেকে ভালো করে দেখবে, ফলো করবে। n = 2, l 2s2 2p6, 6 আর 2 8, মিলে যাচ্ছে। n = 3, তার মানে 3s2 3p6 3d10, তাহলে 6 আর 2 8 আর 10 18। আর n = 4 হলে সেটা হচ্ছে n, দ্যাট ইজ 4s2 4p6 4d10 4f14, 6 আর 2 8, 10 28 আর 14, সরি 6 আর 2 8, 10 18, 18 আর 14 32। আর তারপরে আসবে হচ্ছে n = 5, দ্যাট ইজ O, তার মানে 5s2 5p6 5d10 5f14 5g, তার মানে হচ্ছে 9 2 আর বাকি থাকছে কত 50, তো 18, 5gটা কত হচ্ছে 18 32 18, এরকম থাকছে পরপর। তো এইখানটায় দেখে নাও, এখানে তাহলে মোট ইলেকট্রন কত হচ্ছে 2, এখানে মোট ইলেকট্রন কত হচ্ছে 8, এখানে আসছে কত 18, এখানে আসছে 32, আর এখানে আসছে 6 আর 2 8, 18 32 আর 18 50। তাহলে হিসাব পাওয়া গেছে। কে এল এম এন ও পি কিউ এরকম ভাবে সবগুলোই বাড়িতে বসে করতে পারো, অসুবিধা নেই। বাকিগুলো নিজেরা করে নিও, এখানে আমি দেখাচ্ছি না, সময় লাগবে। ঠিক আছে, জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা। তো এইবার আমরা পাউলির অপবর্জন নীতিতে আরেকবার ফিরে আসি। পাউলির অপবর্জন নীতিতে কি বলা হয়েছিল, যে কোনো দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান, 4টে কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারবে না। ধরলাম টু পি সিক্সে কিভাবে ইলেকট্রন ফুল হয়, এভাবে ফুল হয়। এটা আরো ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, অসুবিধা নেই। 2p6 মানে এখানে m এর মান কি কি আসছে,
পি পি মানে হচ্ছে এখানটা পি মানে এল ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ এম ইজ ইকুয়াল টু -1 0 +1। ধরলাম আমি কিন্তু সবচেয়ে কাছাকাছি ইলেকট্রনকে নিচ্ছি প্রথমে, তাহলেই বুঝতে পারবে। সবচেয়ে কাছাকাছি ইলেকট্রন ধরলাম, সাপোজ এখানটায় এই দুটো ধরলাম, এই দুটো নিলেও হতো, কোনো ব্যাপার না, একই ব্যাপার, একই কক্ষকের মধ্যে নিলে সবচেয়ে কাছাকাছি থাকছে। তো এই দুটো ইলেকট্রনকে যদি আমরা আলাদা করি, তাহলে এখানটায় একটা উপরের দিকে একটা নিচের দিকে, যেটা উপরের দিকে সেখানে ডিনোট করেছি। এর ক্ষেত্রে এন এর মান 2, এর ক্ষেত্রেও এন এর মান 2, এর ক্ষেত্রে পি এর মান, পি এর ক্ষেত্রে মানে পি এর পি তে যেহেতু আছে তার মানে এল এর মান হবে হচ্ছে 1, এক্ষেত্রেও এল এর মান 1। এই ইলেকট্রনটা কততে আছে? +1 এ, m = +1, তার মানে +1। এই ইলেকট্রনটাও কততে আছে? +1 এ। কিন্তু এস, একটু আগে কি বলেছিলাম, ঘূর্ণন কোয়ান্টাম নাম্বারের মান ডিফারেন্ট হবে। এস ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? এই ইলেকট্রনটা আপওয়ার্ড, তার মানে হচ্ছে ক্লকওয়াইজ, দ্যাট ইজ +1/2। আর এই ইলেকট্রনটা যেটা নিচের দিকে রয়েছে ডাউনওয়ার্ড, সেটার মান হবে হচ্ছে -1/2। তার মানে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, মানে একই পরমাণুর ক্ষেত্রে অবভিয়াসলি একই পরমাণুর ক্ষেত্রে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারবে না। অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসটা করা এই কারণে, ইলেকট্রনটা অনেকটা ইলেকট্রন বিন্যাসটা অনেকটা ইলেকট্রন অ্যাড্রেসের মতো। মানে সাপোজ ধরো আমি আর আমার মা, এদের অ্যাড্রেস যদি বোঝাতে যাই, কি বোঝাবো? যে দেশ ভারত, রাজ্য পশ্চিমবঙ্গ, তার মধ্যে জেলা হচ্ছে নদিয়া জেলার মধ্যে আমাদের এরিয়া হচ্ছে পায়রাডাঙ্গার মধ্যে আমাদের গ্রাম হচ্ছে প্রীতিনগর। এত কিছু আমার আর মার সেম রয়েছে। পায়রাডাঙ্গার প্রীতিনগর এত অব্দি সেম। প্রীতিনগরের কোথায়? প্রীতিনগর রোড নাম্বার 2, আমার পরে অ্যাড্রেস বলছি, সরি। তো প্রীতিনগর রোড নাম্বার 2 অব্দি সেম। তারপরে কি আসছে? প্রীতিনগর রোড নাম্বার 2 এর মধ্যে আমাদের বাড়িটা, যেখানে বাড়িটা ধরলাম সাপোজ আমাদের যেহেতু দুটো ঘর, তো আমি থাকছি উপরে, মা থাকছে নিচে, অর্থাৎ একই বাড়ির মধ্যেও ঠিক সেম এরকম, একই বাড়ির মধ্যেও মা থাকছে নিচে, আমি থাকছি উপরে। একদম এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়, যাতে দুটি ইলেকট্রনের অ্যাড্রেস মানে লোকেশন অ্যাড্রেস কখনো সেম না হয়, ঠিক আছে? অর্থাৎ তাদের অবস্থান যেন কখনো সেম না হয়। অ্যাকচুয়ালি তো ইলেকট্রন তো সেম হয়ই না, তো সেটা আমাদের মানে বোঝানোর জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি, ঠিক আছে? এটা জাস্ট ইলেকট্রনের একটা অ্যাড্রেস, যে তারা পরমাণুর বহিস্থ মানে কক্ষপথগুলিতে, মানে বাইরে যে কক্ষপথগুলি আছে তাতে কোথায় কে অবস্থান করে, ঠিক আছে? তো এটা মুছে দিলাম, সবাই স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে। এইবার যেটা চলে আসবো সেটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। আউটবাউ কারণ নাম নয়, এটা জার্মান শব্দ। এর মানে হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ ফরমেশন, বা একে একে গড়ে তোলা, ধাপে ধাপে গড়ে তোলা। তো ধাপে ধাপে গড়ে তোলা বলতে এটা কি বোঝাচ্ছে আমরা দেখে নিই। তো তার আগে আমাদের আর একটা জিনিস করতে হবে। আমি এখানটা ডিটেলসে আমি এই কারণে ভিডিওটা কোথাও পজ করছি না, এই জায়গাগুলো সবগুলো স্টেপ দেখা দরকার। আচ্ছা, প্রথমে আমরা উপর থেকে শুরু করছি। n is equal to, দেখা যাচ্ছে আশা করি, n is equal to 1 হলে 1s ই থাকবে। n is equal to 2 হলে 2s 2p, n is equal to 3 হলে 3s 3p 3d, n is equal to 4 হলে 4s 4p 4d 4f। এতগুলো ইলেকট্রন আমাদের লাগবে না যদিও। আর n is equal to 5 হলে 5s 5p 5d 5f। এত অবধি আমাদের রাখলেই হবে, অসুবিধা নেই, আর বেশি রাখতে হয়ও না, দরকার পড়বে না। তো এবার ভালো করে দেখে নাও, এই জায়গাটায় আমরা এরকম ভাবে লিখলাম। এগুলো আমরা আগেও করেছি, একটু আগে করেছি, দেখতে পাবে খাতা করলেই।
তো এখানটায় এবার আমরা এইভাবে দাগ দেব। দাগগুলো যেন একদম এইভাবেই যায়, যেভাবে যেটার উপর দিয়ে আমরা টাচ করেছি। আচ্ছা, আমরা প্রত্যেকটা দাগকে আলাদা আলাদা করে ডিনোট করি। 1 2 3 4। মাইন্ড ইট, এই একের সাথে এই একের কোনো মিল নেই, এই দুইয়ের সাথে এই দুইয়ের কোনো মিল নেই, এগুলো জাস্ট লাইনের দাগ হিসাবে দিয়েছি আমরা। 4 5 6 7। ওকে, এইটুকু সবাই লিখে নাও। এইটুকু সবাই আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দরকার হলে এখানে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমরা একটা জিনিস একটু মুছে দিই, এই জায়গাটা আমাদের লাগবে না, এই জায়গাটা আমাদের লাগছে না, এই জায়গাটা মুছে দিই। এই জায়গাটা মুছে দিয়ে আমি করে দেখাচ্ছি জিনিসটা কেন দাগগুলো দেওয়া হলো। আচ্ছা, 1 নাম্বার দাগে কি আসছে উপর থেকে, দেখবে সবসময় 1 নাম্বার দাগে উপর থেকে কি আসছে শুরুতে 1s। এখানটা একটা বক্স করে দিই, শুরুতে আসছে 1s। 2 নাম্বার দাগে শুরুতে কি আসছে 2s। 3 নাম্বার দাগে শুরুতে কি আসছে 2p 3s। 2pর পরে 3s, ভালো করে বুঝবে, উপর থেকে নিচের দিকে কাউন্ট করবে। 4 নাম্বার দাগে কি আসছে 3p 4s। 3p 4s। তারপরে 5 নাম্বার দাগে 4d 5 3d 4p 5s, দ্যাট ইজ 3d 4p 5s। এই সিরিজটা আমরা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই আশা করি। ওই দিকটায় আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, ওই দিকটায়, হ্যাঁ দেখা যাচ্ছে। তো তাহলে আমরা কি কি পেলাম? 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে আমরা কাউন্টিংটা করছিলাম, একে ছিল কি 1s, 2 ছিল 2s 2p, 3 3s 3p 3d, তাহলে 3d এর পরে 4s আসার কথা হিসাব মতো, কিন্তু আহ্বাও নীতি অনুযায়ী 3p এর পরে 3d না এসে 4s চলে আসে, 3p এর পরে 3d না এসে 4s চলে আসে। এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের এত অব্দি ইলেকট্রন বিন্যাস এনাফ, এত অব্দি ইলেকট্রন বিন্যাস করলে এনাফ। তাও 4s 5p 4p 5s লিখে দিয়েছি, ওটুকু লিখে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তো এবার আহ্বাও প্রিন্সিপালের কি জিনিসটা আমরা ভিতরে ঢুকবো, এই জিনিসটাকে লিখে নাও। আচ্ছা, মুছে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। তো আহ্বাও নীতি অনুযায়ী আমরা কি কি পেলাম? 1s 2s 2p 3s 3p 4s 3d। আমি এত অবধি লিখছি, এরপরে লাগবে না ক্লাস 11 এর জন্য। তো এস এ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটো। পি এস এ, এই এসেও দুটো, পি তে 6টা, এই এসে আবার দুটো, এই 3p তার মানে এটাতে 6টা, এটা এস তার মানে 2, আর ডি তে 10টা। তাহলে এখান থেকে এইটুকু হলো 10, এখান থেকে এইটুকু আবার 10, আর এইটুকুতে হচ্ছে 10। তাহলে এইখান থেকে এইটুকু ইলেকট্রন বিন্যাস রয়েছে, মানে হাইড্রোজেন থেকে এটা আসবে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, দ্যাট ইজ নিয়ন। তারপরে আসবে এখানে সোডিয়াম থেকে, তার মানে এখানে সোডিয়াম থেকে 20 পর্যন্ত, কারণ 10 10 20, 20তে আছে হচ্ছে ক্যালসিয়াম। তারপরে আসবে হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। ঠিক আছে, তো এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়। এই আমাদের জিঙ্ক অব্দি আমি মুখস্থ করতে বলেছিলাম, ঠিক দেখো 3d10 অব্দি 10 অব্দি চলে এসেছে, দ্যাট ইজ 30।
10 10 10, এখানেও 10টা ইলেকট্রন, 10 ইলেকট্রন 10 ইলেকট্রন 10 ইলেকট্রন। তো আফবাউ নীতিতে কি বললো? আফবাউ নীতিতে বললো যে ইলেকট্রনগুলি প্রথমে নিম্নতর শক্তি স্তরে প্রবেশ করবে, নিম্নতর শক্তি স্তরে প্রবেশ করে সেটা যখন ফুলফিল হয়ে যাবে তারপরে উচ্চতর শক্তি স্তরে তারা স্থানান্তরিত হবে। তো আমরা যখন ইলেকট্রন ফুলফিল করব তখন নিচের দিক থেকে ফুলফিল করা শুরু করতে হবে। ইলেকট্রন বিন্যাস যখন করব আমরা দেখে নিচ্ছি। ধরি হাইড্রোজেন দিয়ে শুরু করি। হাইড্রোজেনের 1 ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন হবে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। তার মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তার মানে এখানে শুরুতে যদি দিই 1s1, হিলিয়ামে দুটো ইলেকট্রন, ইলেকট্রনিক কনফিগারেশন 1s, হিলিয়ামের দুটো, তার মানে 1s2টা পুরো ফুলফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে লিথিয়াম 3, ইসি আসবে হচ্ছে 1s2 দিলাম প্রথমে, 1s2 তে দেওয়ার পরে এখানে এখানে দুটো দেওয়ার পরে, আচ্ছা এখানে জিনিসগুলো মুছে দিই। আচ্ছা এত অব্দি স্ক্রিনশট নিয়ে রাখো, এই জায়গাটুকু মানে এইটুকু স্ক্রিনশট নিয়ে রাখো, তারপরে আমি একটু মুছে দিই, ঠিক আছে। এই ইলেকট্রনগুলো মুছে দিই তাহলে সুবিধা হবে। লিথিয়ামে 3, তার মানে 1s এ দুটো ঢুকছে আর বাকি থাকছে কটা? একটা, তার মানে যাবে হচ্ছে 2s1 এ। দেখো 2s এ সর্বাধিক দুটো ইলেকট্রন ধরতে পারে, তার মানে এটাই নয় যে 2s যখন ফুলফিল করবো সবসময় আমরা দুটো করেই দেবো, ঠিক আছে। যে কটা বাকি থাকবে সে কটা ঢোকাবো, যেটা তোমরা বোরের তত্ত্ব দিয়েও করেছো, ঠিক আছে। লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। ইসি হবে হচ্ছে তার মানে 1s2 2s2, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ঠিক আছে। এটুকু লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। বোরন 1s2 2s2 2p1, 2 আর 2 এ 4, 2 আর 2 এ 4, আর বাকি থাকছে একটা ইলেকট্রন, সেটা আমরা 2p তে ঢোকাবো। একইভাবে যদি ফ্লুরিনের করা হয়, একটু স্কিপ করলাম মাঝখানটায়, ইসি আসবে হলো তো যেটা বলছিলাম, যদি আমরা ফ্লোরিন করি, স্কিপ করে কিছুটা ভিডিও স্কিপ করিনি, সরি এখানটা স্কিপ করেছি। তার মানে 1s2, এসে দুটো ইলেকট্রন দেওয়া হলো, তারপর আর কটা থাকছে? 7টা, তার মানে দুটো দিলাম, 2 আর 2 এ 4টে হয়ে গেল। তারপরে আর কটা থাকছে? 5টা, তার মানে 5টা ইলেকট্রন পি তে ঢোকানো যায়, কারণ পি তে সর্বাধিক 6টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে পি তে মিনিমাম 5টা তো হয়েই যায়। 2p5, 1s2 2s2 2p5, এত অবধি স্ক্রিনশট নিয়ে নাও সবাই। তো আফবাউ নীতির প্রথম যেটা বললো সেটা হচ্ছে নিম্নবর্তী কক্ষপথ থেকে উচ্চবর্তী কক্ষপথে বা নিম্নবর্তী উপকক্ষ থেকে উচ্চবর্তী উপকক্ষে ক্ষেত্রে ইলেকট্রনগুলি আস্তে আস্তে ফুলফিল হতে থাকবে। তো নিম্নবর্তী বা উচ্চবর্তী যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যাদের শক্তি কম তারা থাকে নিচের দিকে, শক্তি কম থেকে শক্তি উপরের দিকে ক্রমশ ইলেকট্রনগুলো ফুলফিল হতে শুরু করে। তো কখনোই উচ্চবর্তী শক্তি স্তরে আগে ইলেকট্রন ফুলফিল করে নিম্নবর্তী শক্তি স্তরে আসা যাবে না। আচ্ছা আচ্ছা এইখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে হুন্ডের নীতি, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, সেটা আমি আফবাউ প্রিন্সিপালের পরে বলে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে, তো এত অবধি চলে গেল। আচ্ছা আফবাউয়ের আরো কিছু নীতি আছে, আফবাউয়ের আরো n+l রুল আছে, কেন 3p পরে 3d না আসে 4s চলে আসে। সো সেটা আমরা হুন্ডের প্রিন্সিপালের পরে, হুন্ডের মাল্টিপ্লিসিটির পরে সময় থাকলে আমি বুঝিয়ে দিচ্ছি।
তো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র হচ্ছে ধরলাম এটা পি উপকক্ষ। তো বলছে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি কিভাবে ইলেকট্রন দ্বারা ফুলফিল হয় সেটা এই হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র দ্বারা বোঝা যাবে। তো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রগুলি বলছে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি এই প্রত্যেকটা শক্তি সমান ধরে নেওয়া হয়। পি এর মধ্যেই যেহেতু পি এর শক্তি বা যে কোনো এস এস থেকে বেশি বা যাই হোক না কেন, কিন্তু পি এর মধ্যে যে কক্ষকগুলো আছে তাদের মানে একটা উপকক্ষের মধ্যে যে কক্ষকগুলো থাকে তাদের শক্তি মাত্রা সমান ধরে নেওয়া হয়। তো এই সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি ততক্ষণ পর্যন্ত খালি থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের হাফ ফিল্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মানে কি বলা যায়, মানে প্রথমে এদেরকে হাফ ফিল্ড করতে হয় 1 2 3। ঠিক আছে, এই বাংলাটা মানে বাংলা নীতিটা হচ্ছে মানে খেয়াল করছে না, আমার সত্যি কথা মনে পড়তে খেয়াল করছে না। তো আমি নীতিটা একবার পরে আমি বই থেকে দেখে আমি বলে দিচ্ছি। তো হোয়াট এভার, পি এর ক্ষেত্রে মানে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রের ক্ষেত্রে প্রথমে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিকে একটি করে ইলেকট্রন দিয়ে ফিল করতে হবে 1 2 3। ঠিক আছে, পিতে সর্বাধিক কটা থাকতে পারে? 6টা থাকে। তো প্রথমে 1 2 3 দিয়ে ফুলফিল করলাম, দিয়ে 3 4 4 5 6, এইটা হচ্ছে রাইট প্রসেস। আমরা যদি ধরলাম P4 এর ক্ষেত্রে কি হবে? 1 2 3 সবগুলোতে প্রথমে একটা করে ইলেকট্রন দিয়ে দিতে হবে, তারপরে যদি এক্সট্রা থাকে তখন স্পিন পেয়ারিং হবে, অর্থাৎ ডিজেনারেট অরবিটালস অর্থাৎ সমশক্তি সম্পন্ন কক্ষগুলি প্রথমে সিঙ্গলি অকুপাইড হবে, অর্থাৎ একটা করে ইলেকট্রন ফুলফিল হবে, দেন মানে তারপরে ডিজেনারেট অরবিটাল দেন স্পিন পেয়ারিং টেক্স প্লেস, দেন দ্যাট মিন্স স্পিন পেয়ারিং হয়ে যাবে। এখানে স্পিন পেয়ারিং মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে স্পিন পেয়ারিং, একটা স্পিন উপরের দিকে একটা স্পিন নিচের দিকে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড একসাথে থাকলে স্পিন পেয়ারিং বলা হয়। তো এটা হচ্ছে P4 এর অ্যাকচুয়াল স্ট্রাকচার। P4টাকে আমরা কিরকম করতে পারতাম ভালো করে দেখে নাও। এটা হচ্ছে রাইট প্রসেস P4 এর। P4 যদি আমরা এরকম করতাম 1 2 3 4, এটা হতো রং প্রসেস, এটা হবে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, সব সময় প্রথমে একটা করে ইলেকট্রন দিতে হবে, তারপরে যদি ইলেকট্রন এক্সট্রা থাকে তারপরে স্পিন পেয়ারিং শুরু হবে। ঠিক আছে, এটা রং প্রসেস। ঠিক আছে, ক্লিয়ার? তো ডি এর ক্ষেত্রে আমরা একটু দেখিয়ে দিই। আগে একটা স্ক্রিনশট নিয়ে নিই। ডি হচ্ছে 10, বড় করে আঁকলাম। D10 মানে কি? এখানে 5টা কক্ষক আছে, 1 2 3 4 5, তারপরে 6 নাম্বারটা আসবে এখানে, 6 7 8 9 10। দেন আমরা যদি D5 কমপ্লিট করতে চাই, 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5। ঠিক আছে, D5 এর ক্ষেত্রে এটা আসবে। আমরা যদি এরকম না করে কখনো এখানটা ইলেকট্রন না দিয়ে এখানটা ইলেকট্রন না দিয়ে এরকম যদি করি সেটা ভুল হবে, কারণ একটু আগেই বলেছি সবসময় ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত থাকবে কাউন্ট করার সময় ততক্ষণ পর্যন্ত সবগুলোকে একটা করে ইলেকট্রন অর্থাৎ সিঙ্গলি অকুপাই করে দিতে হবে, তারপরে স্পিন পেয়ারিং হবে। সবগুলোকে একটা করে দেওয়ার পরে স্পিন পেয়ারিং হবে, অর্থাৎ এটা যদি করি আমরা ভুল হবে। ওকে, তো বাড়িতে তোমরা যেটা করবে সেটা হলো ইলেকট্রন বিন্যাসগুলো প্র্যাকটিস করবে বিভিন্ন পরমাণুর 1 থেকে 30 পর্যন্ত। এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। 1 থেকে 30, দ্যাট ইজ
হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সবগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তো আমাকে মেল করে দিতে পারো। দেখা যাচ্ছে আশা করি। PAVELDANCEINFIRE, ওকে। তো এটাতে মেল করে দিও যদি কারোর ইচ্ছা থাকে এরপরে যদি কিছু করার। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। বাড়িতে 1 থেকে 30 অবধি ইলেকট্রন বিন্যাসগুলো অবশ্যই কমপ্লিট করো। তো ইলেকট্রন বিন্যাসের মধ্যেও কিছু ব্যতিক্রম আসবে, যেটা আমরা পরের দিন বোঝাবো, এখন আর বলছি না। আপাতত এটুকুই প্র্যাকটিস করো। আর আশা করি আগের দিন সবাই, আমি খাতা থেকে পড়িয়েছিলাম, আগের দিন একটু অসুবিধা হচ্ছিল বলতে কি মানে ওই যেটা ছিল হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, ওখানে খাতা থেকে পড়াতে হয়েছে এই কারণে, কারণ বোর্ডে করলে বারবার করে মুছতে হতো, তো বোর্ডে তো পেজ চেঞ্জ করতে পারবো না, মুছে নিয়ে আমাকে সেকেন্ড স্টেপটা করতে হবে, তো সে কারণে আমি খাতায় করেছিলাম। তো যদি ওটা কারোর বুঝতে অসুবিধা থাকে মেল করো বা হোয়াটসঅ্যাপ করো, যা খুশি। তো সেখানে আমি চেষ্টা করবো আমি আরেকবার স্ক্রিনশটটা দিয়ে দিতে, বা আমি যদি চেষ্টা করবো আরেকবার পরে বইতে বোর্ডে ওই এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বের করে দেওয়ার জন্য। আরেকটা কথা সেটা হচ্ছে, এটা তো আমরা করলাম আহ্বায়ক নীতি দ্বারা ইলেকট্রন বিন্যাস, বা যেটা বলা হচ্ছে মডার্ন ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তো আর একটা ইলেকট্রন বিন্যাস যেটা হচ্ছে বোর বাড়ি বা বোরের তত্ত্বের সাহায্যে যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, তো সেক্ষেত্রে এটা আমার একজন জিজ্ঞাসা করেছিল, তো সেই মুহূর্তে আমার ভিডিও করা হয়নি। তো আমাদের বোরের তত্ত্বের সাহায্যে কি কি আসছে, KLMNO, তার মানে 2, এটা হচ্ছে 2 ইন্টু n স্কোয়ার যদি করি, 2, 8, 18, 32, 50। তো যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে করি, কেতে আসবে একটা। যদি লিথিয়ামের ক্ষেত্রে করি, আচ্ছা ভালো কথা, এইখানটা কিন্তু সবসময় ইলেকট্রন নাম্বারটা লেফট হ্যান্ড সাইডে নিচের দিকে, মানে হচ্ছে সাবস্ক্রিপ্টে লেখা হবে। ইসি হবে হচ্ছে, তার মানে কে তে কটা দেবো এখানে 2টো, আর একটা বাকি থাকবে যেটা চলে যাবে হচ্ছে এল এ। চলে গেল হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে সোডিয়াম, এটা ফার্স্ট সিরিজ ধরে করছি, মানে প্রথম শ্রেণী ধরে করছি, ইসি, তার মানে 2, তার মানে বাকি থাকছে কটা 9টা, তার মানে 8, আর KL, তারপরে এম এর ক্ষেত্রে থাকবে হচ্ছে একটা, ঠিক আছে। একইভাবে যদি আমরা পটাশিয়াম করি 19, 2, আচ্ছা 2, তাহলে বাকি থাকছে 17টা, তার মানে 8 দিলাম এখানে, তার মানে বাকি থাকছে 7টা, সরি 9টা থাকছে, 9টা। তো এখানে যদি আমরা 9 বসিয়ে দিই তাহলে এখানটা একটা ভুল হয়ে যাবে। ভুলটা এটাই হবে যে বোর বাড়ি নীতি অনুসারে সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, ঠিক আছে। তার মানে এখানে 9টা ইলেকট্রন থাকতে পারবে না। এম এ অবশ্যই সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এম যদি কখনো আউটার মোস্ট শেল হয়ে যায় তখন সেখানে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সে অবশ্যই 18টা থাক, 32 থাক, 180 থাক, যাই থাক, এম যদি কখনো সর্ববহিস্থ কক্ষপথ হয়ে যায় তখন সেখানে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তার মানে 9টা এখানে আমরা বসাতে পারবো না, তার মানে এখানটায় চলে আসবে 8, আর এন এ চলে যাবে 1। 8 আর 2 10, 8 18, আর 1 19। ক্লিয়ার? মুছে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। যদিও ভিডিওটা আপলোড করতে করতে অনেক রাত হয়ে যাবে, চেষ্টা করছি। তো সবাই ভালো থেকো। লকডাউনের মধ্যে বাড়ির বাইরে বেরিও না।
মোবাইল থেকে পড়াশোনা করছো করো, সমস্ত মোবাইল ঘাটাঘাটি করার বাচ্চাদের এই বয়সে একটা খুব উৎসাহ থাকে, স্বাভাবিক ব্যাপার। তো বেশি ঘাটাঘাটি করো না, শুধু পড়াশোনা কাজটুকুই করো। আর গেম যতটুকু কম খেলা যায়, তবে বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করো, পড়াশোনা করো, বই নিয়ে গল্পের বই পড়ো, মুভি দেখো, ঠিক আছে? বাড়ির বাইরে বেরিও না। পরিস্থিতি খুব একটা ভালো নয়। লকডাউন কতটা উঠবে না উঠবে সেটা বলা খুব মুশকিল, ভবিষ্যতে কি হবে না হবে। তবে আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার হাল অতটা ভালো নয়, সেই হিসাবে বলছি। বড় বড় প্রথম বিশ্বের দেশগুলি, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলি, আমেরিকা বা পুরো ইউরোপ কন্টিনেন্ট বা ইউরোপ মহাদেশটা, তো দেখতেই পারছো সবাই, ফ্রান্স ইতালির খুব বাজে অবস্থা, আমেরিকার তো খুবই খারাপ অবস্থা। তো সেই হিসাবে বলছি যে আমরা যেখানে আছি এখনো পর্যন্ত ভালো আছি, তবে কতদিন ভালো থাকবো জানি না। ততদিন ভালো থাকবো যতদিন পর্যন্ত আমরা লকডাউনটাকে সুস্থভাবে মানার চেষ্টা করবো। হ্যাঁ, সবার বাড়িতে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে, মানে বোর লাগছে, সারাদিন কি করব, শুয়ে বসে ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, মানে বাড়ির কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে বাড়িতে বসে থাকতে হবে। আর সবচেয়ে বেশি ভয়টা হচ্ছে যে বাচ্চাদের এবং বড়দের নিয়ে, বুড়োদের আর কি, অ্যাভাব 40-45 তারা বেশি সংখ্যায় মারা যাচ্ছে। সো তাদেরকে বাঁচানোর কথা, বাড়ির বড়দের বাঁচানোর কথা ভেবেও নিজেরা বাড়ির মধ্যে থাকো, বড়দের কথা শোনো, সরকার যেভাবে বলছে সেভাবে থেকে চলো। চলো, বাই।